আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, কবি সুকান্ত মহাবিদ্যালয়, ইগনু 28150। আজকে আমাদের টপিক হচ্ছে BSOC 134, মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এই মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি আন্ডারে আমরা যে দুটো বিষয় আজকে আলোচনা করব সেটা হচ্ছে কম্পারেটিভ মেথড এবং এথনোমেথোডোলজি। কম্পারেটিভ মেথড এবং এথনোমেথোডোলজি দুটোই কিন্তু সোশিওলজির মেথড, অর্থাৎ সমাজতাত্ত্বিকরা যে বিষয় নিয়ে গবেষণা করে সেই কোনো বিষয়বস্তুর প্রেক্ষাপটকে বা পরিস্থিতিকে কিন্তু মাথায় রেখে গবেষক এই মেথডগুলোকে ব্যবহার করে থাকে। তাহলে যখনই কম্পারেটিভ মেথড বা তুলনামূলক পদ্ধতির যখন ব্যবহার লক্ষ্য করা যায় তখন আমরা কি দেখি? দেখো, কম্পারেটিভ মানেই হচ্ছে দুটো সমাজ, দুটো ব্যক্তি, দুটো ঘটনা, দুটো বস্তুর মধ্যে আমরা কি করি? তুলনা করি। তো গ্রামের সাথে শহরে তুলনা করি, শহরের সাথে নগরে তুলনা করি, একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির তুলনা, একটা পোস্ট জবের সাথে অন্য একটা জব ক্রাইটেরিয়াগত তুলনা, বা একটা ফোন কিনতে তুমি গেছো, একটা ফোনের সাথে আরেকটা ফোনের কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখো। তুমি ধরো আইফোনের সাথে বা ধরো স্যামসাং এর গ্যালাক্সি S24 এর কম্পারেটিভ অ্যানালাইসিস করছো, তা দুটোর মধ্যে কোনটা বেটার হবে, কোনটা তুমি নেবে, কোনটা তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে যখনই কম্পারেটিভ অ্যানালিসিস হয় তখনই ঘটনাগুলো সম্বন্ধে ইনডেপথ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে। তাহলে গবেষক সাধারণত কোনো ফিল্ড বা ক্ষেত্র থেকে ইনডেপথ তথ্য সংগ্রহ করার জন্য বা দুটোর মধ্যে প্রোগ্রেসিভ অ্যানালিসিস করতে কম্পারেটিভ মেথড ব্যবহার করে থাকে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে বিভিন্ন স্লাইড থ্রু আমরা কম্পারেটিভ মেথডকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে আসা যাক কম্পারেটিভ মেথডের প্রথম স্লাইডে আমরা দেখে নেব কিছু ইন্ট্রোডাক্টরি ইনফরমেশনস। তুলনামূলক সমাজতত্ত্ব কি বলছে? দুই বা ততোধিক সমাজের সামাজিক ঘটনাগুলির পদ্ধতিগত এবং সুস্পষ্ট তুলনার সাথে সহসম্পর্কিত। যেটা একটু আগেই বলছিলাম যে তুলনা মানেই কিন্তু কোনো একটা বিষয়কে নিয়ে তুলনা হয় না। তুলনা মানেই কিন্তু সবসময় একের অধিক লাগে, অর্থাৎ দুই বা ততোধিক বিষয়ের মধ্যে তুলনা, দুই বা ততোধিক ঘটনার মধ্যে তুলনা, দুই বা ততোধিক সমাজের মধ্যে তুলনা। তাহলে যে ডিফারেন্ট ফেজ, ডিফারেন্ট ফ্যাক্টরের মধ্যে আমরা যে কম্পারেটিভ অ্যানালিসিস করছি এর মধ্যে দিয়ে আমরা কি যে দেখার চেষ্টা করি যে সেগুলোর সঠিক উপস্থাপনা, সঠিক আলোচনাগুলো কিন্তু ফুটে আসে। সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখে নেব? বলছে অন্যান্য সামাজিক ঘটনার সাথে তুলনা না করে কোনো সামাজিক ঘটনাকে বিচ্ছিন্ন ও অধ্যয়ন করা যায় না। অর্থাৎ যদি আমরা তুলনা না করি তাহলে কিন্তু ডিটেল ইনফরমেশন আমরা পাবো না, বা দুটোর মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা এফেক্টিভ, কোনটা লেস এফেক্টিভ, এগুলো কিন্তু কখনোই বুঝে উঠতে পারবো না। এই যে একটু আগে তোমাকে এক্সাম্পলটা দিচ্ছিলাম, তো ফোনের মধ্যে ধরো কম্পারেটিভ অ্যানালিসিস, ধরো আইফোন 15 প্রো ম্যাক্স আর ধরো রিসেন্টলি লঞ্চ হয়েছে স্যামসাং S24 আলট্রা। এই দুটো মোবাইল ফোনের মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস কোনটা বেটার, বা ধরো তুমি রুরাল আর আরবানের মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস করছো, তাহলে গ্রাম সমাজের কি কি বৈশিষ্ট্য রয়েছে, একটা শহর অঞ্চলের কি কি বৈশিষ্ট্য রয়েছে, গ্রাম মানুষকে কি কি ধরনের অপরচুনিটি দেয়, শহরে মানুষ কি কি ধরনের অপরচুনিটি পেয়ে থাকে, শহরের জনসংখ্যার প্রকৃতি, গ্রামাঞ্চলের জনসংখ্যার প্রকৃতি, গ্রামের রাস্তাঘাট, দোকানপাট, সেখানকার মানুষের জীবনশৈলী, ঠিক তুলনা করে শহরের মানুষজন, সেখানকার রাস্তাঘাট, মানুষের জীবনশৈলী, দুটোর মধ্যে যখনই তুলনা হয় না তখনই কিন্তু এই দুটো জিনিসেরই অনেক মাইনিউট, অনেক ছোট্ট ছোট্ট তথ্য তোমার উঠে আসবে। তাহলে গবেষক এই সমস্ত পদ্ধতিগুলোর ব্যবহার কেন করে থাকে? যাতে তার মধ্যে দিয়ে সঠিক তথ্যের উপস্থাপনা তারা পেতে পারে, এর মধ্যে দিয়ে তারা যাতে প্রচুর সংখ্যক ঘটনার অনুসন্ধান করতে পারে এবং দুটো ঘটনাকে তুলনামূলক আলোচনায় একটা সঠিক সিদ্ধান্ত ড্র করতে পারে।
3 নম্বর পয়েন্টে আমরা কি আসবো, তুলনা বিশ্লেষণের জন্য একটি মৌলিক হাতিয়ার। অর্থাৎ যে কোনো ডেসক্রিপটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে কম্পারেটিভ মেথড খুব তাৎপর্যপূর্ণ। বলছে একটা মৌলিক হাতিয়ার, কারণ এর মধ্যে দিয়ে যখনই বিশ্লেষণ করব তখনই কিন্তু অনেক ডিটেইল তথ্য আমাদের কাছে উঠে আসবে। সেজন্য বলছে যে কোনো জিনিসকে বিশ্লেষণের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতি তাৎপর্যপূর্ণ। তার সাথে কি বলা হচ্ছে, এটি আমাদের বর্ণনার ক্ষমতাকে আকার দেয়। অর্থাৎ আমরা যে কোনো জিনিসকে ব্যাখ্যা করব, কোনো জিনিসকে ব্যাখ্যা করতে হলে আমাদের কিন্তু তার সম্বন্ধে কি প্রয়োজন রয়েছে, তার সম্বন্ধে আমাদের সঠিক চিন্তাধারা, সঠিক বুদ্ধির প্রয়োজন রয়েছে, সঠিক জ্ঞানের প্রয়োজন রয়েছে। কোনো সমাজ ব্যবস্থা, কোনো ব্যক্তির কালচার, ধরো মুসলিম বা হিন্দু, তুমি কালচারাল স্টাডি করবে, তাহলে কালচার অ্যানালিসিস করতে তোমাকে তো কালচারের ডিপে ঢুকতে হবে। তাহলে তাকে তুমি যত ইন ডিটেইলে বর্ণনা করতে পারবে তত তোমার কাছে চিত্র স্পষ্ট হয়ে উঠবে। আর কি বলছে, কেস স্টাডির মধ্যে ফোকাস মিল এবং বৈসাদৃশ্য এনে ধারণা গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অর্থাৎ কোথায় কোথায় সিমিলারিটি রয়েছে, কোথায় কোথায় ডিসসিমিলারিটি রয়েছে, তুলনামূলকের মধ্যে দিয়ে তো আমরা এগুলো খুঁজে পাই যে কোন কোন জায়গায় মিল রয়েছে, কোন কোন জায়গায় অমিল রয়েছে, কে কার থেকে বেশি এগিয়ে, কে কার থেকে পিছিয়ে রয়েছে, কোথায় উন্নতির মাত্রা বেশি, কোথায় উন্নতির মাত্রা কম। ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার সাথে ওয়েস্টার্ন সোশ্যাল স্ট্রাকচারে কম্পারেটিভ অ্যানালিসিস করলে তুমি তখন দেখতে পাবে যে ডেফিনেটলি ওয়েস্টার্ন সোশ্যাল কালচারে কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো ইন্ডিয়ান কালচারে নেই। আবার ইন্ডিয়ান কালচারে যে পেরিফেরি যে রিলিজিয়াস অ্যাটমসফিয়ার রয়েছে সেটা আবার তুমি ওয়েস্টার্ন কালচারে পাবে না সেই তুলনায়। তাহলে এই যে ভেদাভেদ, এই যে মিল আর গরমিলের যে চিত্র, এটা তখনই ভালো সুস্পষ্ট ভাবে ফুটে উঠবে যখন আমরা কম্পারেটিভ মেথডকে ব্যবহার করব অ্যানালিসিসের ক্ষেত্রে। ফোর্থ পয়েন্টটা কি বলছে, তুলনা নিয়মিতভাবে অনুমান পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় এবং এটি নতুন অনুমানের প্রবর্তক, আবিষ্কার এবং তত্ত্ব নির্মাণে অবদান রাখতে পারে। তাহলে কি বলছে, অনুমান পরীক্ষা। তোমরা জানো যে গবেষণার ক্ষেত্রে অনুমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুমান মানে হাইপোথিসিস। হাইপোথিসিস তখনই কার্যকর হবে যখন গবেষণার প্রকৃত তথ্য তোমার কাছে থাকবে, তুমি গবেষণা সম্বন্ধে সচেতন এবং তুমি হাইপোথিসিস করেছো মানে তুমি দেখার চেষ্টা করছো যে গবেষণাটা কোন পথে যাবে। তাহলে হাইপোথিসিসের অর্থ হলো, হাইপোথিসিস কোনো বিষয় সম্বন্ধে আমাদেরকে প্রি কনসেপ্ট নোশন তৈরি করে। অর্থাৎ রিসার্চ করার আগে আমরা হাইপোথিসিস কেন তৈরি করি, অর্থাৎ কি পসিবল আউটকাম রিসার্চ থেকে বেরোতে পারে সেটা হাইপোথিসিসের আমরা প্রথমেই এটা ড্র করার চেষ্টা করি। যে তুমি ধরো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো গবেষণা করতে চাইছো, তুমি দেখাতে চাইছো যে লাস্ট বিগত 5 বছরে উইমেনদের কিন্তু স্ট্যাটাস কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, মর্যাদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং সুদূর ভবিষ্যতে মহিলাদের মর্যাদা আরো বেশি বৃদ্ধি পাবে। এবং তার ফ্যাক্টর হিসেবে তুমি দেখিয়েছো যে কিভাবে বিগত 5 বছরে মহিলারা কোন কোন খাতে নিজেদেরকে ফ্লারিশ করেছে। সেটা তুমি এবার প্যারামিটার নিয়ে নাও, সোশ্যাল প্যারামিটার, ইকোনমিক, কালচারাল, এডুকেশনাল, পলিটিক্স, বিভিন্ন প্যারামিটারে মহিলাদের ইনভলভমেন্ট, তার ডিসিশনস মেকিং, তার ইম্পর্টেন্স, এগুলোকে দেখিয়ে তুমি দেখানোর চেষ্টা করো যে কিভাবে মহিলার এম্পাওয়ারমেন্ট বেড়েছে। অর্থাৎ 5 বছর আগে মহিলারা যে পজিশনে ছিল, এখন কিন্তু মহিলাদের পজিশন অনেক বেশি ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়েছে। এডুকেশন ফিল্ডে মহিলাদের কিন্তু অনেক বেশি গুরুত্ব বেড়েছে। কম বয়সে মহিলারা বিবাহের তুলনায় মহিলারা কিন্তু এখন এডুকেশনে দীর্ঘ সময় স্পেন্ড করে। তাহলে এই যে ধরো পরিস্থিতিগত হাইপোথিসিস তুমি তৈরি করছো, হাইপোথিসিস তৈরি করতে হলে তাহলে তোমাকে ডেফিনেটলি মহিলাদের জীবনশৈলী নিয়ে আলোচনা করতে হয়েছে, সমাজগত স্টাডি করতে হয়েছে, সমাজের চিত্রটা 5 বছর আগে 5 বছর পরের মধ্যে তুলনামূলক আলোচনা করতে হয়েছে। তাহলে আলটিমেটলি কি হলো, তুলনামূলক আলোচনা রিসার্চ হাইপোথিসিস তৈরি করতে সহায়তা করে, যা গবেষককে সহায়তা করে যাতে সে প্রকৃতভাবে তত্ত্ব নির্মাণ করতে পারে। ফিফথ পয়েন্ট, তুলনামূলক পদ্ধতি বলতে বিভিন্ন ধরনের গোষ্ঠী এবং সমাজের অধ্যয়নকে বোঝায় যাতে বিশ্লেষণাত্মকভাবে যে কারণগুলি
মিল এবং পার্থক্যের দিকে পরিচালিত করে তা নির্ধারণ করে। তার মানে তুলনামূলক পদ্ধতি বলতে বিভিন্ন ধরনের গোষ্ঠী ও সমাজের অধ্যয়ন দিয়েছে। তাহলে একটু আগে বলছিলাম তাহলে ব্যক্তির তুলনা কার করবে, তাহলে সেই সোশ্যাল সায়েন্সের রিসার্চার, সোশ্যাল সায়েন্সে তুমি যদি গবেষণা করো তাহলে তোমার এগুলো গোষ্ঠী, সমাজ, ব্যক্তি এগুলোর মধ্যে তো কম্পারেটিভ অ্যানালিসিস করতে হবে। কারণ যে কোনো সোশ্যাল ফ্যাক্টকে তুমি ডেসক্রাইব করো না কেন, ডেফিনেটলি সেটা সোসাইটির মধ্যেই থাকবে। তাহলে সোশ্যাল অ্যাসপেক্টে সেগুলোর আলোচনা, ডেসক্রিপশনস, তার বিশ্লেষণ এগুলো ফুটে উঠবে। স্বাভাবিকভাবে গোষ্ঠী সমাজের আলোচনা তো স্বাভাবিক, সেগুলোই তো তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে ফুটে উঠবে যে কিভাবে এই ঘটনার সাথে ওই ঘটনার কি মিল রয়েছে বা এই ঘটনার সাথে ওই ঘটনা কোথায় পৃথক। তাহলে প্রথম যে স্লাইড, এই স্লাইডে কিন্তু আমরা কি পেলাম সেটা তুলনামূলক গবেষণা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা। এখানে আমি একটা এমিল দুর্খিম একটা কোটেশন ইউজ করেছি। এমিল দুর্খিম তোমরা জানো, he was a famous sociologist, one of the founding father of sociology. কোতের পরে যদি কেউ পরবর্তীকালে সোশিওলজির পিলারকে স্ট্রং করেছে বা পজিটিভিজমকে নতুন জায়গায় পৌঁছেছে, তার জন্য কিন্তু ডেফিনেটলি তোমাদের এই ভদ্রলোকের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে এমিল ডুরখিম। এমিল ডুরখিম তার বিভিন্ন আলোচনায় কম্পারেটিভ অ্যানালিসিসের বা কম্পারেটিভ মেথডের কিন্তু প্রয়োগ ঘটিয়েছেন। তিনি বারবার তুলনামূলক পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে পজিটিভিস্টিক ওয়েতে সমাজের বিভিন্ন কাজগুলো কাজ করে। তাহলে কি বলছেন তিনি? কম্পারেটিভ সোশিওলজি is not a particular branch of sociology. It is sociology itself, insofar as it is to be purely descriptive and aspire to account for facts. অর্থাৎ কম্পারেটিভ যে সোশিওলজি, এটা কিন্তু সোশিওলজি একটা ব্রাঞ্চ নয়, এটা ইটসেলফ একটা সোশিওলজি। কারণ এটা সমাজের এমন চিত্রকে তুলে ধরে, এমন ডিটেলে সেগুলোকে বিশ্লেষণ করার ক্ষমতা রাখে যে এর পরিধি কিন্তু অনেক বিশাল। সেই কারণেই কিন্তু দেখো এমিল দুর্খিম কম্পারেটিভ সোশিওলজিকে কিভাবে দেখাচ্ছেন এবং কিভাবে এটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন। কারণ তোমরা যদি দুর্খিমের সুইসাইড, দ্য ডিভিশনস অফ লেবার ইন সোসাইটি, তারপর তোমাদের এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ এগুলোকে নিয়ে স্টাডি করো, তাহলে কিন্তু তোমাদের আলোচনার মধ্যে এটা স্পষ্ট ফুটে উঠবে যে কিভাবে দুর্খিম বিভিন্ন জায়গাতে তার বিভিন্ন আলোচনার মধ্যে কম্পারেটিভ সোশিওলজি মেথডের প্রয়োগ করেছেন। এবং এই মেথডের প্রয়োগ ঘটনার মধ্যে দিয়ে কিন্তু দুর্খিম বারেবার কি চেষ্টা করেছেন, দুর্খিম বারেবার সোশিওলজিকে একটা পজিটিভিস্টিক ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। দৃষ্টবাদের আঙ্গিকে তিনি কিন্তু সমাজতত্ত্বের ব্যাখ্যাকে উপস্থাপন করার চেষ্টা বারবার করেছেন। দেখো এখানে যে স্লাইডটা, এই স্লাইডের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে দুর্খিমের আলোচনায় কম্পারেটিভ মেথডটা ফুটে উঠছে, কিভাবে এবং কোন কোন জায়গায় এর ইন্টারপ্রিটেশনটা রয়েছে। দেখো একটু আগেই বলছিলাম দুর্খিম কি চেষ্টা করছেন, বৈজ্ঞানিক অর্থে তুলনামূলক পদ্ধতিকে ব্যবহার করতে চাইছেন। কলিন্সের বই তোমরা এই কনসেপ্টটা পেয়ে যাবে। তাহলে বৈজ্ঞানিক অর্থে অর্থাৎ সায়েন্টিফিক মেথডে তিনি কিন্তু কম্পারেটিভ অ্যানালিসিসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। কারণ সায়েন্স কি করে, সায়েন্স কম্পারেটিভ অ্যানালিসিসের অর্থাৎ সায়েন্স দুটো মলিকিউলের মধ্যে তার ক্যারেক্টারিস্টিক্স গুলোকে দেখার চেষ্টা করে। তাহলে ঠিক সেই মেথডিক্যাল অ্যানালিসিসটাকে তিনি কিন্তু সোসাইটির উপরে ফেলতে চাইছেন, যাতে সমাজ থেকে অনেক বেশি ডিটেল তথ্য উঠে আসে। বলছেন ঘটনা অন্যটির কারণ যা প্রদর্শন করার জন্য আমাদের কেসগুলির তুলনা করতে হবে এবং তুলনামূলক পদ্ধতি ব্যবহার করতে হবে। তার মানে একটি প্রদত্ত ঘটনা অন্যটির কারণ যা প্রদর্শন করার জন্য আমাদের কেসগুলির তুলনা করতে হবে। অর্থাৎ
তিনি বলছেন যে একটা কজ এফেক্ট রিলেশনশিপ, দেখো তার পরের পয়েন্টটাতেই আছে কজ এফেক্ট রিলেশনশিপ। কজ এফেক্টের কিন্তু একটা বড় রোল রয়েছে, তাই না? একটা ঘটনা তো এমনি এমনি ঘটে যায় না। একটা ঘটনা যখন ডেফিনেটলি ঘটেছে, তার মানে এফেক্ট যখন আছে, তখন তার একটা কজ ডেফিনেটলি রয়েছে। ধরো তোমার খুব খিদে পেয়েছে, তাহলে খিদা পেয়েছে, তৃষ্ণা কি করে মিটবে, বা এই খিদে কি করে মিটবে? খিদে মিটবে যখন তুমি ফুড কনজিউম করবে। তাহলে খিদে মেটার হচ্ছে তোমার এফেক্ট, আর খিদে মেটানোর জন্য তোমাকে কি খেতে হলো? তুমি খেয়েছো, খাবার খেয়েছো। তুমি ধরো রাইস খেয়েছো, ধরো রাইস খেয়ে তোমার ধরো খাবার এর পরিতৃপ্তি হলো। তাহলে তার মানে কি, একটা ঘটনা আর একটা ঘটনার কারণ, বা একটা ঘটনার জন্য ডেফিনেটলি কোনো না কোনো এফেক্ট একটা আমরা পাবো। এই যে কম্পারেটিভ অ্যানালিসিস, দুটো ঘটনার মধ্যেকার পার্থক্য, ঠিক আছে, এটাকে আমরা কি করে বুঝবো? তুলনামূলক পদ্ধতির মধ্যে দিয়ে বুঝবো। 3 নম্বর, সমাজতাত্ত্বিক ব্যাখ্যার জন্য কজ এফেক্ট রিলেশনশিপ স্থাপন করা প্রয়োজন। দেখো 2 নম্বর পয়েন্টই কজ এফেক্ট রিলেশনশিপের কথা বলছিলাম। তাহলে কজ এফেক্ট, কারণ এবং ফলাফল, যে কোনো জিনিসের বা যে কোনো ফলাফলের পেছনে একটা নির্দিষ্ট কারণ কিন্তু বর্তমান রয়েছে। তাহলে কারণটা কি করতে হবে? কারণটাকে আমাকে জানতে হবে, তাহলেই কিন্তু ফলাফলটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ফোর্থ পয়েন্ট, যেহেতু সামাজিক ঘটনা পরীক্ষকের নিয়ন্ত্রণ এড়াতে পারে, তাই তুলনামূলক পদ্ধতি সমাজ বিজ্ঞানের জন্য সবচেয়ে উপযুক্ত। পরীক্ষকের নিয়ন্ত্রণ মানে, দেখো সোশ্যাল সায়েন্সে একজন রিসার্চার যখন রিসার্চ করে, ধরো তুমি ফিল্ড করছো, তুমি ধরো কোন একটা গ্রামে সার্ভে করতে গেছো, ধরো সেখানে 100 দিনের কাজের সার্ভে করতে গেছো। 100 দিনের কাজে সার্ভে করতে গিয়ে দেখছো যে তারা কিভাবে কাজ করে, তাদের জীবনশৈলী, কারা কারা সেখানে এনরোলড হয়, কিভাবে এনরোলড হয়, কখন তারা কাজে যায়, কখন তারা কাজ থেকে ফেরে, কি কি কাজ সাধারণত তাদের করতে হয়। একটা জিনিস মাথায় রাখবে, এই সাবজেক্ট যাকে তুমি স্টাডি করছো, সাবজেক্টকে কিন্তু ইউ ক্যান কন্ট্রোল, তুমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারো না। অর্থাৎ রিসার্চার কখনো ওই সাবজেক্টকে অ্যানালিসিস করার জন্য তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে তুলনামূলক পদ্ধতিতে সে কি করছে? সে কিন্তু কম্পারেটিভ অ্যানালিসিস করছে। যারা 100 দিনের কাজে ইনভলভ আর যারা 100 দিনের কাজে ইনভলভ নয়, দুটোর মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস করবে। কিন্তু বাই ফোর্স করে তুমি কিন্তু কারোকে 100 দিনের কাজ থেকে বিরত রাখতে পারো না, বা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারো না। সেজন্য বলছে যে সামাজিক ঘটনা পরীক্ষকের নিয়ন্ত্রণ আনতে পারে। অর্থাৎ যে ঘটনা ঘটছে, সেই ঘটনা কিন্তু একজন গবেষকের ইচ্ছে অনিচ্ছার উপর নির্ভর করে না। তারপরে পয়েন্ট কি বলছে? দুর্খের একটি ভিত্তি প্রস্তাব করেছেন কি, একটি প্রদত্ত প্রভাব সর্বদা একটি একক সংশ্লিষ্ট কারণ থাকে। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা ঘটনার একটা সুনির্দিষ্ট ডেফিনেট কারণ তো আছে, দো দেয়ার উইল বি সাম ডিফারেন্ট কজেস আর রেসপন্সিবল, বাট স্টিল দেয়ার হ্যাজ আ স্ট্রং কজেস, একটা তো সলিড কারণ আছে। কেউ ধরো ভালো জায়গায় জব পেয়েছে, তোমার কোনো বন্ধু, তাহলে ভালো জায়গায় জব পেয়েছে, জব পাওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়াটা কি? প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে ধরো গুড এডুকেশন, ওয়েল এডুকেশন। সেই জবটাকে ফুলফিল করার জন্য যে বেসিক ক্রাইটেরিয়া অফ এডুকেশন সেটা তার আছে। এরপরে ধরো জবটা পাওয়ার জন্য ধরো তার বাবা কো রেফারেন্সেস বড় জায়গায় আছে, সে ঠিক জায়গায় বলেছে যে আমার ছেলেটাকে দেখবে, বা ধরো স্পেসিফিক্যালি রেফারেন্স ইউজ করেছে। তাহলে রেফারেন্স ইউজ করার প্রসঙ্গটা পরে আসছে, কিন্তু প্রাথমিকভাবে তাকে তো সেই প্রাইমারি জায়গাটা ফুলফিল করতে হয়েছে, তাকে সেই জায়গাটা পৌঁছাতে হয়েছে। তাহলে বেসিক এডুকেশনটার তো একটা ইম্পর্টেন্স রোল রয়েছে। তাহলে একটা সলিড কজ কিন্তু ডেফিনেটলি থাকে। তাহলে রিসার্চারের কাজ হচ্ছে সেই সলিড কজটাকেও কিন্তু খুঁজে বার করা।
তারপরে পয়েন্ট কি বলছি, দেখো দুর্খেম এক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছে, আত্মহত্যা একটা উদাহরণ দিচ্ছে। বলছে আত্মহত্যা একাধিক কারণের হতে পারে, কিন্তু প্রতিটি কারণ শুধুমাত্র একটা নির্দিষ্ট ধরনের আত্মহত্যা জন্ম দেয়। সমাজের সাথে অতিরিক্ত সংহতি পরার্থপর আত্মহত্যার কারণ হয়, কম সংহতি অহংবোধের আত্মহত্যার কারণ। আত্মহত্যার যে আলোচনা এখান থেকে কি পেলাম, খুব প্র্যাকটিক্যালি ভাবলে বুঝতে পারবে যে আত্মহত্যার আলোচনায় তার মানে দুর্খেম কম্পারেটিভ মেথডের প্রয়োগ করেছে। তাহলে কম্পারেটিভ মেথডে দুর্খেম দেখানোর চেষ্টা করেছেন যে কোন পার্টিকুলার কজটা কোন ধরনের আত্মহত্যার জন্য দায়ী, অর্থাৎ পরার্থপর আত্মহত্যা বা অহংবোধ আত্মহত্যার জন্য কোন কোন কারণগুলো দায়ী। তাহলে বোঝা যাবে পরার্থপর আত্মহত্যা আর অহংবোধ আত্মহত্যার মধ্যে কি পার্থক্য রয়েছে। তুলনামূলক আলোচনা আমরা ইমিডিয়েটলি সেখান থেকে পেয়ে গেলাম। দেখো এই যে স্লাইডটা আছে না, এই স্লাইডটার মধ্যে দুর্খেমের চারটে ইম্পর্টেন্ট কাজের কথা বলেছি। দেখো এই লাস্ট স্লাইডের লাস্ট পয়েন্টের মধ্যে সুইসাইডের কথা বলা হয়েছে। আমরা এখানেও দুর্খেমের চারটে ইম্পর্টেন্ট বুকস, চারটে ইম্পর্টেন্ট কাজ বলতে পারি, যার মধ্যে কম্পারেটিভ মেথডের ইম্পর্টেন্স রয়েছে। প্রথম আমরা ক্লকওয়াইজ যাব, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি 1893, ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, লেবার শ্রমের বিভাজন, ডিভিশন অফ লেবারের দুর্খেম কিন্তু খুব মাইনিউটলি এবং সিস্টেমেটিক্যালি দ্য মেথড, এই যে কম্পারেটিভ মেথডটাকে ব্যবহার করেছেন। কি রকম, ধর দুর্খেম তাদের ডিভিশন অফ লেবারে দুর্খেম কিন্তু দুটো সমাজের স্পেসিফিক চিত্রকে তুলে ধরছেন। তোমরা হয়তো পড়েছো মেকানিক্যাল সলিডারিটি এবং অর্গানিক সলিডারিটি। এই দুটো সমাজ দু রকমের চিত্রকে রিফ্লেক্টিফাই করে। মেকানিক্যাল মানে হচ্ছে যে সমাজটা আদিম সমাজ কাঠামো, মানুষের জীবনশৈলী, আচার আচরণ, চালচলন, কথাবার্তা কিন্তু একে অপর থেকে ভিন্ন। আর যখন অর্গানিক সমাজের কথা বলবে, অর্গানিক হচ্ছে আধুনিক সমাজ কাঠামো, জৈবিক সমাজ কাঠামো, অর্থাৎ যে সমাজের মধ্যে মানুষের যে মিল সেটা কিন্তু শ্রম বিভাজনের উপরে ভিত্তি করে। এর সাথে সাথে তিনি কিন্তু ডিভিশন অফ লেবারের আলোচনা প্রসঙ্গে আরো একটা জিনিস আলোচনা করছেন, সেটা হচ্ছে যে ল। আদিম সমাজ কাঠামোগুলোতে কি ধরনের ল দেখা যায়, রিপ্রেসিভ ল, আর আধুনিক সমাজের কাঠামোতে কি দেখা যায়, রেস্টিটিউটিভ। এই যে দুটি ল স্ট্রাকচার, এই ল স্ট্রাকচার দুটো কিন্তু খুব এসেনশিয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ সমাজের বিভাজনগুলো। এই দুটো সমাজের দুর্খেম কি করেছে, বা দুটো লয়ের দুর্খেম কি করেছে, দুর্খেম কম্পারেটিভ অ্যানালিসিস করছে, তুলনামূলক আলোচনা করছে। তাহলে দুর্খেম যদি তুলনামূলক আলোচনা করে থাকে দুটো সমাজ, দুটো ল স্ট্রাকচারে, তাহলে আমরা কি বুঝবো, তাহলে আমরা কিন্তু স্পষ্টভাবে এটা দেখবো যে দুর্খেম তার ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে, কবে গ্রন্থটা পাবলিশ হচ্ছে, গ্রন্থটা কিন্তু পাবলিশ হচ্ছে 1839 সালে। তাহলে এই যে 1839 এ গ্রন্থটি পাবলিশ হচ্ছে, দুর্খেম কি দেখাচ্ছেন, দুর্খেম দেখাচ্ছেন যে সেই সময়ে সমাজের চিত্র কিন্তু ভিন্ন ছিল। তাহলে আদিম সমাজ আর আজ আমরা যে সমাজে আছি, আধুনিক সমাজ, এটাকে অর্গানিক বলছেন, আদিম সমাজকে তিনি মেকানিক্যাল বলছেন। তাহলে এই দুটো সমাজের চিত্র দুটো কিন্তু ভিন্ন মেরু। মানুষের তখনকার জীবনশৈলী আর এখনকার জীবনশৈলীর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, ল স্ট্রাকচারে বিস্তর পার্থক্য রয়েছে। তখন রিপ্রেসিভ ল কাজ করতো, এখন রেস্টিটিউটিভ ল কাজ করে। এরপরে দেখো আছে দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড 1895 এ, রুলস অফ সোশিওলজিক্যাল মেথড। দুর্খেম কিন্তু রুলস এর কথা বলছে, কি ধরনের রুলস এর অ্যাপ্লাই করা প্রয়োজন সোশ্যাল ফ্যাক্ট গুলোকে ডিফাইন করার ক্ষেত্রে। তাহলে সোশিওলজিক্যাল মেথডের মধ্যে একটা খুব তাৎপর্যপূর্ণ মেথডই হচ্ছে কনকমিটেন্ট ভেরিয়েশনস, বা ধরো তোমার কম্পারেটিভ অ্যানালিসিস যদি আমরা বলি। তাহলে কম্পারেটিভ মেথড কিন্তু দুর্খেম ব্যবহার করছেন। দুর্খেম কি দেখাতে চাইছেন, কম্পারেটিভ মেথড ব্যবহার করে দুর্খেম ল স্ট্রাকচারের ইনফ্লুয়েন্স দেখাতে চাইছেন, যে ল কিভাবে ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে এবং ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। আধুনিক সমাজের ল হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল, অর্থাৎ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে, ব্যক্তি কোনো ভুল করলে তার কিন্তু যথার্থ বিবরণ, তাকে কিন্তু চান্স দেওয়া হয় যাতে সে তার রেকটিফাই করতে পারে, অর্থাৎ রেকটিফিকেশন একটা জায়গা থাকে। কিন্তু
যেটা রিপ্রেসিভ ল, সেখানে রেকটিফিকেশনের কোনো জায়গা নেই, ভুল করলে তার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। থার্ড ইস্যু হচ্ছে সুইসাইড 1897। দেখো এই যে সুইসাইডের আলোচনা প্রসঙ্গে তো তুমি খুব ভালো করে জানতে পারবে যে দুর্খেম যখন সুইসাইডের আলোচনা করছেন, দুর্খেম সুইসাইডকে 4টে ভাগে ভাগ করছেন। সেটা হচ্ছে যে অল্ট্রুইস্টিক সুইসাইড, ইগোইস্টিক সুইসাইড, অ্যানোমিক সুইসাইড, আর একটা হচ্ছে ফ্যাটালিস্টিক সুইসাইড। এই 4 ধরনের সুইসাইডের ঘটনা 4টে প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন। অল্ট্রুইস্টিক সুইসাইডের ক্ষেত্রে ব্যক্তি যে অপরের জন্য প্রাণ দিয়ে থাকে, অর্থাৎ অপর হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্স। এখানে অল্ট্রুইস্টিক সুইসাইডের উদাহরণ হিসেবে আমরা কিন্তু বলতে পারি সেনাবাহিনীর যারা সেনা থাকে বা পুলিশ কর্মী, তারা কিন্তু নিজের জীবন দিয়ে কিন্তু সমাজকে রক্ষা করে, দেশকে রক্ষা করে। তাহলে তারা পরের জন্য বা পরের স্বার্থে প্রাণ ত্যাগ করছে। যে ব্যক্তিটা বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এ আছে, সে কিন্তু জানে যে কোনো না কোনো একদিন তাকে মারা যেতেই হতে পারে। তার জীবনটা কিন্তু দেশের স্বার্থে অলরেডি নিয়োজিত হয়ে গেছে। তাই এমন করে সে শিওর হতে পারে না যে কোনো না কোনো যুদ্ধে বা কোনো না কোনো পরিস্থিতিতে সে মারা যাবে না। সে সেটা জেনেই সেখানে গেছে। অর্থাৎ তার ডিভোশনটা কিন্তু সমাজের প্রতি অনেক বেশি। তারপরে সুইসাইডের ধরো আলোচনা করতে আমরা যদি বলি অ্যানোমিক সুইসাইড বা ইগোইস্টিক সুইসাইড। ইগোইস্টিক সুইসাইডের ক্ষেত্রে কিন্তু ইগো একটা বড় ফ্যাক্টর। ব্যক্তি ইগোসেন্ট্রিক হয়ে যায়, যখন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার তুমি যদি অ্যানোমিক সুইসাইড দেখো, অ্যানোমিক সুইসাইডের ক্ষেত্রে সমাজ যদি রুলস ল এগুলো যেন আস্তে আস্তে যদি বন্ধ হয়ে যায়, রুলস ল এর কোনো ইম্পর্টেন্স না থাকে, তাহলে অনেক ক্ষেত্রে ব্যক্তির মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়। আর ফ্যাটালিস্টিক সুইসাইডের ফেট, ভাগ্য থেকে আসছে। দুর্খেম দেখানোর চেষ্টা করেছেন যে ইবন খালদুন, তোমাদের নাম শুনেছো ইবন খালদুন, আগাস্ট কোতের আগে সোশিওলজির একটা বড় পিলার কে রিপ্রেজেন্ট করেছেন। তার আলোচনাটা কিন্তু সমাজ এবং সমাজের বিবর্তন, তুলনামূলক প্রেক্ষাপট নিয়ে বিস্তর আলোচনা উঠে আসে। যাই হোক, ইবন খালদুন নিয়ে আলোচনা করলে আপনি আমাদের মেইন ফর্মে ফিরে আসি, এটা হচ্ছে সুইসাইড। দুর্খেমের এই যে সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইডাল যে আলোচনা, তার মধ্যে দুর্খেম কি করছে দেখাচ্ছে যে কিভাবে বিভিন্ন সুইসাইডের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস রয়েছে। একটা সুইসাইডের রেট, তার ডিফারেন্সিয়েশন, তার ক্যারেক্টারিস্টিক্স, তার প্যাটার্ন, তার সোশ্যাল অ্যাটমসফিয়ার, সোশ্যাল কানেকশনস অন্যটির সাথে সম্পূর্ণ ডিফারেন্ট বা পৃথক হয়ে থাকে। তাহলে দুর্খেম তার সুইসাইডের আলোচনায় আমরা কি দেখলাম, কম্পারেটিভ মেথডের ব্যবহার করছেন। আরেকটা কি, দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, 1912, খুব ফেমাস একটা গ্রন্থ দুর্খেমের, যেখানে দুর্খেম ধর্ম নিয়ে আলোচনা করছেন। দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফে দুর্খেম কি দেখাচ্ছেন যে ধর্মের যে রূপ, যে এলিমেন্টারি ফর্ম, সেটাকে আধুনিক সমাজের প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে চলবে না। সেটা কি করতে হবে, সেটাকে আধুনিক সমাজের প্রেক্ষাপটে বিশ্লেষণ না করে সেটাকে অন্য কোন জায়গায়, যেমন ধরো আদিম সমাজ আর আধুনিক সমাজ। দুর্খেম বলছে যে আধুনিক সমাজের যে রিলিজিয়ন, না খ্রিস্টানিটি, দুর্খেম খ্রিস্টানিটি দেখাচ্ছেন, আদিম সমাজের যে রিলিজিয়ন, খ্রিস্টান ধর্ম, এখন যেভাবে আমরা দেখি দ্যাট ইজ টু কমপ্লেক্স। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সমাজই কিন্তু ধর্মকে তৈরি করে। সমাজ যত জটিল হবে, ধর্ম তত জটিল হবে। আজ আমরা ভগবান গডকে খুঁজতে আমরা মন্দির, মসজিদ, গির্জায় ঘুরে বেড়াই। তাহলে সমাজ জটিল হয়েছে, আমরা ভগবানকে মন্দির, মসজিদ, গির্জার মধ্যে আবদ্ধ করে দিয়েছি। তাকে তার একটা জায়গা করে দিয়েছে। তাকে দর্শন করতে হলে, তাকে ডাকতে হলে আমাকে সেখানে পৌঁছাতে হবে, সেখানে যেতে হবে। তাহলে এই যে স্পেসিফিক ওরিয়েন্টেশন করে দেওয়া, ঠিক আছে, এই যে সমাজগত বিভাজন, দুর্খেম বলছে যে এটা কিন্তু আধুনিক সমাজের জটিল ফর্ম। ঠিক আছে, দুর্খেম বলছে না ভগবানকে যেভাবে আমরা তৈরি করেছি আধুনিক সমাজে, আর আদিম সমাজ যেভাবে তৈরি করেছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আদিম সমাজে ধরো গাছ, কাঠ, পাথর, এগুলোকে মানুষ অ্যাজ এ গড হিসেবে পুজো করতো। দুর্খেমে তোমরা টোটেমিজম পড়বে পরে। টোটেমিজমে দুর্খেম বলছে যে টোটেম মানে হচ্ছে যে মানুষ ব্যতীত যে কোনো জিনিসকে পুজো করা,
যা মানুষের খুব কাছাকাছি অবস্থান করে অথচ মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। দুর্খেম বলছে আদিম সমাজে ধর্মীয় চিত্র হচ্ছে অনেক বেশি টোটেম কেন্দ্রিক, সেখানকার মানুষের ধর্মীয় অনুশীলন, জীবনশৈলী এগুলো সব কিন্তু ভিন্ন প্রকৃতির আধুনিক সমাজের থেকে। অর্থাৎ কম্পারেটিভ অ্যানালিসিসটা অনেক বেশি স্ট্রং। তাহলে দুর্খেমে আমরা আলোচনায় কি পেলাম? দুর্খেমের আলোচনায় রয়েছে বিস্তৃতভাবে কম্পারেটিভ অ্যানালিসিসের। এরপর আমরা দেখে নেব জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের সাথে দুর্খেমে কিন্তু একটা বড় একটা কন্ট্রাডিক্টরি চলে। দুর্খেমের সাথে দুর্খেমের কনকমিটেন্ট ভেরিয়েশনের যে মেথড সেটা নিয়ে জন স্টুয়ার্ট মিল অনেক সমালোচনা করেছেন। দুর্খেম কনকমিটেন্ট ভেরিয়েশনে কজ এফেক্টকে দেখানোর চেষ্টা করছেন, ঠিক আছে? একটা ব্যক্তি কজ আর এফেক্ট কিভাবে অন্য থার্ড এলিমেন্টের যুক্ত, এটা কিন্তু দুর্খেম তার আলোচনা দেখাচ্ছেন। যদিও তার এই ধারণাকে জন স্টুয়ার্ট মিল নাকচ করে দেয়। জন স্টুয়ার্ট মিল তার নিজস্ব বক্তব্য সেখানে রাখেন এবং তার মতো করে তিনি কিন্তু সমাজের অ্যাসপেক্টটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা কিন্তু এখানে একটুখানি তার সম্বন্ধে জেনে নেব, একটু আলোচনা করে নেব। জন স্টুয়ার্ট মিল কি বলছে, মেথডের কথা বলছে। জন স্টুয়ার্ট মিল প্রথমে বলছে দ্য মেথড অফ এগ্রিমেন্ট। মেথড অফ এগ্রিমেন্ট বলতে বোঝায় এগ্রিড, অর্থাৎ প্রত্যেকেই যেখানে এগ্রি করলো যে হ্যাঁ, ধরো তোমরা প্রত্যেকে ঠিক করেছো যে আজকে কলকাতা বুক ফেয়ারে বই কিনতে আসবে, তাহলে সবাই 5টার মধ্যে 1 নম্বর গেটে মিট করবো। তাহলে সবাই 5টার মধ্যে মিট করব, তাহলে সবাই ধরো 5 জন বন্ধুই যদি বলে যে হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের 5 জনেরই সময় হবে, আমরা 5 জনের ফ্রি আছি, 5টার মধ্যে আমরা সবাই গেট নাম্বার 1 এ পৌঁছে যাব, তাহলে সবাই কি করলো? দিস ইজ এগ্রিড হলো, এগ্রিড। সবাই একটা স্ট্যান্ড পয়েন্ট এগ্রি করলো যে হ্যাঁ ডেফিনেটলি উই উইল গেট টুগেদার at 5 PM in front of the book fair gate number 1. তাহলে এই যে এগ্রিমেন্ট, এই মেথড এবং এগ্রিমেন্টটা কিন্তু জন স্টুয়ার্ট মিল দেখাচ্ছেন যে সমাজে কিন্তু মেথড অফ এগ্রিমেন্টের একটা ভূমিকা রয়েছে। ব্যক্তিরা গ্রুপে বা গোষ্ঠী ওরিয়েন্টেড বা ব্যক্তি কোনো ডিসিশনস মেকিং এর ক্ষেত্রে মেথড অফ এগ্রিমেন্টের প্রয়োগ করে থাকে। সেকেন্ড কি বলছে? দ্য মেথড অফ ডিফারেন্স। আমরা কিন্তু সবসময় সব ক্লকওয়াইজ যাব, ঠিক আছে? দ্য মেথড অফ ডিফারেন্সেস। ধরো বুক ফেয়ারে 5টা বন্ধু ঢুকেছে, 5টা বন্ধু বিভিন্ন জায়গায় ঘুরেছে, খাওয়া দাওয়া করেছে। ধরো 5 জনের মধ্যে ধরো 4 জনা ফিশ ফ্রাই খেয়েছে, একজন ধরো চিকেন কাটলেট খেয়েছে। দেখা গেল যে 4 জনা ফিশ ফ্রাই খেয়েছে, এক্সেপ্ট যে ব্যক্তি, যে 5 জন 5% যে না খেয়ে চিকেন কাটলেট খেলো। ধরো 4 জন ব্যক্তি ধরো দেখা যায় পেট খারাপ হয়ে গেছে, তাহলে 4 জন ব্যক্তি কি ঠিক করলো? 4 জন ব্যক্তি দেখছে যে যেহেতু তার মধ্যে একজনা তোমার ফিশ ফ্রাই খায়নি, সে চিকেন কাটলেট খেয়েছে, অর্থাৎ ফিশ ফ্রাইটাই হচ্ছে পেট খারাপের জন্য দায়ী। তাহলে এর মধ্যে আমরা কি পেলাম? এর মধ্যে মেথড অফ এগ্রিমেন্টও পেলাম। 4 জন এগ্রি হলো, 5 জন এগ্রি হলো যে ফিশ ফ্রাই হচ্ছে রেসপন্সিবল ফর দ্য পেট খারাপ, আর একজন যে খায়নি তার ডিফারেন্সটা এখানে স্ট্রং। অর্থাৎ তার না খাওয়ার জন্য, তার ডিফারেন্সেস করে দেওয়ার জন্যই কিন্তু এটা ইজি হয়ে গেল ব্যক্তিটাকে আইডেন্টিফাই করা বা সেই কজটাকে আইডেন্টিফাই করা। তাহলে কজ এফেক্টের ক্ষেত্রে মেথড অফ ডিফারেন্সেস কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। থার্ড পয়েন্ট কি বলছে? দ্য জয়েন্ট মেথড। জয়েন্ট মেথডের মধ্যে কিন্তু এই দুটোই কাজ করে। এই দুটোই কাজ করে বলতে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু দেখা গেল খেয়েছে, প্রত্যেকেই ধরো ফিশ ফ্রাই খেয়েছে, প্রত্যেকেই ধরো চিকেন কাটলেট খেয়েছে, তার মধ্যে ধরো একজন ধরো চিকেন কাটলেটটা কোনো কারণবশত অর্ডার করেছিল কিন্তু খায়নি, বা ধরো হাফ খেয়েছে বা কম খেয়েছে। তো দেখো তার শরীর খারাপ হয়নি, সে ঠিক আছে, বাকিরা শরীর খারাপ করেছে। তাহলে মেথড অফ ডিফারেন্স, মেথড অফ এগ্রিমেন্ট দুটোই সেখানে এক্সিস্ট করে বলেই কিন্তু এটাকে বলা হয় জয়েন্ট মেথড। তাহলে মেথড অফ এগ্রিমেন্টে কি পেলাম? প্রত্যেকে এগ্রিড। মেথড অফ ডিফারেন্সে কি পেলাম? যে সেই ডিফারেন্সটা ফ্যাক্টর করলো। তাহলে কোন ডিফারেন্সটা দিয়ে আমরা কনক্লুশন ড্র করব? তাহলে আমরা কি দেখলাম? আমরা চিকেন
কার্ডলেটকে ডিফারেন্সে পেলাম আর এটাকে দিয়ে কনক্লুশন ড্র করলাম। আর জয়েন্ট মেথডে আমরা দুটোই পাচ্ছি, মেথডস অফ এগ্রিমেন্ট এন্ড মেথডস অফ ডিফারেন্সেস। তারপরে কি বলছে, দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনস। দ্য মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনস এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশন বলছেন যে সমাজে যদি দুটো ঘটনা কোন থার্ড ঘটনার ইম্প্যাক্টে ইনফ্লুয়েন্স হয় তাহলে কিন্তু দিস কল দ্য কনকমিটেন্ট ভেরিয়েশনস। অর্থাৎ ধরো একটা এক্সাম্পল নাও, মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ, মানে মহিলাদের এম্পাওয়ারমেন্ট হয়েছে, মহিলারা ক্ষমতায়নের শিখরে পৌঁছাচ্ছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ দেখা যাচ্ছে মহিলাদের স্ট্যাটাসও পরিবর্তন হচ্ছে। তাহলে মহিলাদের স্ট্যাটাস পরিবর্তন হওয়া আর মহিলাদের ভালো জব বা ক্ষমতার পরিবর্তন হওয়া, ইটস আ থার্ড একটা ইস্যু ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে এখানে সেই সমস্ত মহিলারা হয়ে যারা এডুকেটেড, তাহলে এডুকেটেড মহিলার যে থার্ড পয়েন্ট, যে স্ট্যাটাস আর তার এম্পাওয়ারমেন্ট দুটোকেই কিন্তু ইনফ্লুয়েন্স করছে। তার স্ট্যাটাসকেও বাড়াচ্ছে, তাকে এম্পাওয়ার করছে, ইকোনমিক্যাল থেকে স্ট্রংও করছে। This method is called the concomitant variations. আর তারপরে লাস্ট মেথড হচ্ছে the method of residues. Method of residues এ কিন্তু এখানে গবেষক ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল আর্জ গুলোকে দেখানোর চেষ্টা করছে, আর ব্যক্তি কিভাবে ইমোশনালি ঘটনার সাথে অ্যাসোসিয়েটেড। অর্থাৎ ধরো যে ইমোশনালি খাওয়াটা খেয়ে ফেললো, হয় না, মানে ধরো তুমি ধরো ঠিক করেছো আমি খাবো না, বাইরের খাবার খাবো না, কিন্তু তোমার রোল খেতে খুব ভালো লাগে, ওই খেয়ে নিলে, চিকেন রোলটা ভালো লাগলো খেয়ে নিলে, দেখে বাস ভালো লেগে গেল খেয়ে নিলে। তাহলে এখানে কিন্তু রেসিডিউস তোমাকে তাড়না করছে, মেথডিক্যাল অ্যাসপেক্ট, তাহলে রেসিডিউ ফ্যাক্টর গুলোকে তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন। তাহলে জন স্টুয়ার্ট মিলের যে ধারণা সেটা কিন্তু কোথাও না কোথাও এমিল দুর্খেইমের থেকে ডিফারেন্সিয়েট তৈরি করে। দেখেন আমরা আর একটা থিঙ্কারের নাম পড়বো, আরো আমরা এখানে তিনটে থিঙ্কার আছে এই স্লাইডে, র্যাডক্লিফ ব্রাউন, ম্যাক্স ওয়েবার আর জিপি মারডক। র্যাডক্লিফ ব্রাউনের যে তুলনামূলক পদ্ধতি, র্যাডক্লিফ ব্রাউন কোথায় স্টাডি করেন? র্যাডক্লিফ ব্রাউন কিন্তু স্টাডি করছে অস্ট্রেলিয়ান ট্রাইবদের উপর। অস্ট্রেলিয়ান ট্রাইবে তিনি কি স্টাডি করছেন? অস্ট্রেলিয়ান ট্রাইবে তিনি টোটেমে স্টাডি করছেন। অর্থাৎ অস্ট্রেলিয়াতে যে সমস্ত ট্রাইব বা আদিবাসীরা বসবাস করে তাদের প্রত্যেকের নির্দিষ্ট টোটেম আছে, এবং এই টোটেমগুলো কিন্তু কি করে, এই টোটেমগুলো কিন্তু গোষ্ঠী সংহতিকে বজায় রাখতে সহায়তা করে। অর্থাৎ এখানে তিনি কিন্তু উদাহরণ হিসেবে একটা ময়টি কথা বলছেন। ময়টি তোমরা জানো, ময়টি একটা গোষ্ঠী যখন দুটো ভাগে ভাগ করা হয় বিকাম এ ময়টি। এখানে দেখো দুটো গোষ্ঠীর নাম আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে ইগল হক এন্ড ক্রো, আরেকটা দেখো বলছে উম্বট এন্ড কাঙ্গারু। যাই হোক, ইগল হক এন্ড ক্রো এই দুটো হচ্ছে ময়টি। এই দুটো গোষ্ঠী দুরকম ক্যারেক্টারিস্টিক্স কে প্লে করে, দুরকম ফিচার্স, দুটো গোষ্ঠীর মানুষের জীবনশৈলীগত কিছু পৃথকতা রয়েছে। তাহলে এই যে ধরো তিনি দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে অস্ট্রেলিয়াতে উপজাতি সম্প্রদায়ের মানুষদের জীবনশৈলী একে অপরের থেকে ভিন্ন। অর্থাৎ যারা ইগল হক আর যারা ক্রো, এদের দুজনের কিন্তু জীবনশৈলী, তাদের বিবাহগত স্ট্রাকচারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তারা নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব সোশ্যাল স্ট্রাকচার, কালচারাল অ্যাটমসফিয়ারকে রিপ্রেজেন্ট করতে চাইছে। ফলে স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ান ট্রাইব আর এদিকে তোমার হচ্ছে তোমার র্যাডক্লিফ ব্রাউনের বক্তব্য, এগুলো কিন্তু ভালো করে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। র্যাডক্লিফ ব্রাউনের কম্পারেটিভ অ্যানালিসিস আমরা কোথায় পেলাম? আমরা আলোচনা পেলাম কোথায়? সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। তিনি ট্রাইবদের বিভিন্ন সমাজ গোষ্ঠীর মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস করছেন এবং দেখানোর চেষ্টা করছেন কিভাবে সেগুলি এক্সিস্ট করে এবং মানুষের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যকে তুলে ধরতে সহায়তা করে। এরপরে আমরা দেখে নেব ম্যাক্স ওয়েবারের পদ্ধতি, ম্যাক্স ওয়েবারের কম্পারেটিভ মেথড, তুলনামূলক পদ্ধতি। ম্যাক্স ওয়েবার কিন্তু তার আইডিয়াল টাইপের কথা বলছেন, আইডিয়াল টাইপ মেথড। এখানে তিনি কি বলছেন? আইডিয়াল টাইপের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে
হিস্টোরিক্যাল আইডিয়াল টাইপ তোমার ডিফারেন্সিয়েট করে যায় মডার্ন কনসেপচুয়াল ভিউয়ের সাথে। লিগ্যাল ন্যাশনাল যে আইডিয়াল টাইপ বা বিউরোক্রেটিক যে আইডিয়াল টাইপ, এর মধ্যে হিস্টোরিক্যাল আইডিয়াল টাইপের একটা বড় পার্থক্য রয়েছে। যে ট্রেডিশনাল আইডিয়াল টাইপ যদি আমরা বলি, যেমন ধরো গুরুজনদের প্রণাম করা, শ্রদ্ধা করা, এর সাথে ধরো বিউরোক্রেটিক আইডিয়াল টাইপ, রুলস, ল, রেগুলেশনস, এগুলোর যে ভূমিকা, এগুলোর মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। আধুনিক সমাজে মানুষ অনেক বেশি বিউরোক্রেটিক আইডিয়াল টাইপকে ফলো করে, রুলস রেগুলেশনের দ্বারা আবদ্ধ, তার জীবনশৈলী কিন্তু আইনের ছকে বাঁধা। অর্থাৎ আমরা কি দেখলাম ম্যাক্স ওয়েবারের এই যে তুলনামূলক পদ্ধতি আইডিয়াল টাইপ, এখানে কিন্তু ম্যাক্স ওয়েবার কি করছে, ম্যাক্স ওয়েবার কিন্তু কম্পারেটিভ অ্যানালিসিস করছে, দেখাচ্ছে একটা সমাজ কাঠামোতে মানুষের জীবনশৈলী আর একটা সমাজ কাঠামোতে তার জীবনশৈলী থেকে পৃথক হয়ে যায়, এবং সেখানে বিভিন্ন ফ্যাক্টর গুলো কিন্তু কাজ করে, যার মধ্যে দিয়ে কম্পারেটিভ অ্যানালিসিস কি করবে, আমাদের সহায়তা করে সেই ফ্যাক্টর গুলো বা প্রবলেমস গুলো বা ডিফারেন্সিয়েট গুলো তুলে ধরতে। তারপরে দেখো জিপি মার্ডকের কম্পারেটিভ অ্যানালিসিসে আমরা কি দিয়েছি, ক্রস কালচারাল কম্প্যারিজন। তোমরা জানো ডিপি মার্ডক তার সোশ্যাল স্ট্রাকচার মধ্যে কিন্তু 250 সোসাইটি নিয়ে স্টাডি করছেন। বিভিন্ন এই যে 250টা সমাজ নিয়ে তিনি যে স্টাডি করেছেন, এই 250টা সমাজে তিনি কি মেথড অ্যাপ্লাই করেছেন, ক্রস কালচারাল কম্প্যারিজন। অর্থাৎ একটা সমাজ আর একটা সমাজ থেকে কোথায় পৃথক, ট্রাই টু ফাইন্ড আউট থ্রু কালচারাল কম্প্যারিজন, সাংস্কৃতিক কম্প্যারিজনের মধ্যে দিয়ে তিনি কিন্তু দেখানোর চেষ্টা করেছেন কিভাবে ডিফারেন্সিয়েশন গুলো রয়েছে, সংস্কৃতিগত পৃথকতা রয়েছে, সমাজগত পার্থক্য রয়েছে, একটা মানুষের জীবনশৈলী, স্ট্রাকচার, ফ্যামিলিগত ইউনিট, বিবাহ ব্যবস্থা, সন্তান লালন পালন, সামাজিকীকরণের ক্ষেত্র ও আরো ভিন্ন ধরনগুলো কিভাবে আরেকটা সমাজের থেকে পৃথক হয়ে যায়। কালচারাল কম্প্যারিজন, সংস্কৃতিগত বিবর্তন, সংস্কৃতিগত প্রেক্ষাপট, এটা কিন্তু আলোচনায় ফুটে ওঠে। সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কম্পারেটিভ মেথড, তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আর কোন কোন থিঙ্কার এখানে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এক্ষেত্রে আমরা কাঁধে কাঁধে নাম পেলাম, ফেমাস এমিল দুর্খেইম, র্যাডক্লিফ ব্রাউন, ম্যাক্স ওয়েবার, মার্ডক, এরা প্রত্যেকেই কিন্তু কম্পারেটিভ অ্যানালিসিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এরপরে আমরা আসবো সেকেন্ড মেথডটাতে। সেকেন্ড মেথড কি হচ্ছে, এথনোমেথোডোলজি। দেখো আমরা শুরু করবো একদম নিচের পয়েন্টটা থেকে। হ্যাঁ, নিচের পয়েন্টটা কি বলছে দেখো, এথনো বলতে কি বোঝায়, সামাজিক, সাংস্কৃতিক, জাতিগত গোষ্ঠী সহস্তে হয়ে, তো এথনো মানে হিউম্যান, মানুষ। তাহলে এথনোস মানুষ বা সমাজ বা সংস্কৃতি, মেথড মানে হচ্ছে, আর লজি মানে হচ্ছে পদ্ধতিগত। অর্থাৎ সরি, মানুষকে স্টাডি করার পদ্ধতি হচ্ছে এথনোমেথোডোলজি। যে পদ্ধতির মধ্যে দিয়ে একটা মানুষকে সিস্টেমেটিক্যালি স্টাডি করা সম্ভব হয়ে ওঠে, সেই পদ্ধতিকে বলা হয় এথনোমেথোডোলজি। কি বলছে, এটি সমাজের সদস্য হিসাবে ব্যক্তিদের মাধ্যমে সামাজিক তথ্যের বহু বস্তুনিষ্ঠতা কিভাবে তৈরি করা যায় তার একটি বিবরণ তৈরি করার জন্য একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, কিছুই নয়। অর্থাৎ এথনোমেথোডোলজি চেষ্টা করে যে একটা ব্যক্তি বা সাবজেক্টকে অবজেক্টিভ ওয়েতে স্টাডি করে। অর্থাৎ কেন ব্যক্তিটা ঘটনাটা ঘটালো, ব্যক্তি কি ভেবেছে, ব্যক্তি কোন মেথডে কাজটা করেছে, কেন সে কাজটা করেছে, এই যে জানার যে প্রসেস, এই যে টেকনিক এথনোমেথোডোলজির মধ্যে আমরা পাবো। অর্থাৎ এটার কাজই হচ্ছে হিউম্যানকে স্টাডি করা, একটা হিউম্যান নির্দিষ্ট সোশিও কালচারাল সেটআপে কিভাবে কাজকে সংগঠিত করে, কিভাবে চিন্তা করে, কিভাবে ব্যাখ্যা করে, এটা তো বুঝতে হবে। তাহলে আমাকে স্টাডি করতে হবে কাকে, আমাকে স্টাডি করতে হবে হিউম্যান অ্যাসপেক্টকে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, তাই এথনোমেথোডোলজি একটা পদ্ধতি যা সামাজিক কার্যকলাপের নিয়মিত পর্যবেক্ষণের প্রভাবকে গুরুত্বের সাথে নেয়। তার মানে সামাজিক কার্যকলাপের নিয়মিত পর্যবেক্ষণ, অর্থাৎ এথনোমেথোডোলজির কাজই হচ্ছে সামাজিক ঘটনাগুলিকে দৃঢ়ভাবে তুলে ধরা এবং মানুষ কিভাবে একটা ঘটনাকে ব্যাখ্যা করছে তার চিত্রকে রিপ্রেজেন্ট করা। সেই জন্য তো বলছে না পদ্ধতি,
সামাজিক কার্যকলাপের নিয়মিত পর্যবেক্ষণ। অর্থাৎ পর্যবেক্ষণ, অবজারভেশনের মধ্যে দিয়ে ব্যক্তি কেন কাজটা করলো, ব্যক্তি কি ভেবেছে, try to find out the answer from the perception of particular persons। অর্থাৎ সেই ব্যক্তিটা কি মেথড অ্যাপ্লাই করলো সেটা আমাকে জানতে হবে। why he or she did this। ধরো গাড়ি নিয়ে আসতে আসতে কেউ ধরো ইট ছুঁড়ে মারলো, গাড়িতে মারলো, তাহলে why he or she did this এটা তখনই বোঝা যাবে যখন তাকে আমি তার কাছ থেকে আমি তার এসেন্সটা বুঝবো, তার কেন ছুটলো, তার প্রকৃত কারণটা খোঁজার চেষ্টা করব। তো এথনোমেথোডোলজি হচ্ছে টু স্টাডি দ্য হিউম্যান and their perceptions, which method they apply to study the society, we need to focus on it। কি বলছে, ক্লাসিক্যাল সোশিওলজিতে, ক্লাসিক্যাল অ্যাসপেক্টে অবজেক্টিভ কনস্ট্রেন এগুলোকেও কিন্তু সোশ্যাল ফ্যাক্টের একটা পার্ট হিসেবে দেখানো হচ্ছে, এগুলো কিন্তু প্রাসঙ্গিকতা রাখে। ক্লাসিক্যাল সোশিওলজিস্টরা কি বলছে, একটা অবজেক্টিভ এলিমেন্টটাকে তুলে ধরতে হবে, কনস্ট্রেনিংটাকে অর্থাৎ চাপটাকে, সোশ্যাল অ্যাটমসফিয়ারকে কিন্তু বাদ দেওয়া যায় না। অর্থাৎ ধরো একটা ব্যক্তি ধরো তার খিদে পেয়েছে, সে ধরো ক্ষুধার্ত, তাহলে সে যদি ক্ষুধার্ত হয় তাহলে তার ক্ষুধা নিবারণের জন্য কি করতে হবে, তার ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজন রয়েছে অনেকগুলো জিনিস, প্রয়োজন হয়, তাই কেউ ভিক্ষা দিচ্ছে না, তাহলে তাকে যদি ভিক্ষা না দেয় তাহলে তাকে কি করতে হবে, তাহলে তখন ধরো জোর জবরদস্তি কাউকে ধরো ছিনিয়ে নিয়েছে বা ধরো ক্রাইম করছে, তাহলে ক্রাইমের পেছনে মোটিভটা খুঁজে বার করতে হবে, তাকে তার পারসেপশন দিয়ে বুঝতে হবে। তারপরে কি বলছে, এথনোমেথোডোলজি বলে যে সমাজ বিজ্ঞানের কাঠামোগত কার্যকলাপগুলিকে উপেক্ষা করে যখন তারা পরিবর্তনশীলগুলির মধ্যে সংযোগের মাত্রা পরিমাপ করে, অর্থাৎ কাঠামোগত স্ট্রাকচারাল ওরিয়েন্টেশনকে একদম গুরুত্ব দেয় না। অর্থাৎ পজিটিভিজম যেখানে ব্যক্তিকে গুরুত্ব দেয় না, স্ট্রাকচারাল ওরিয়েন্টেশনকে, সমাজকে গুরুত্ব দেয়, সেটাকে এথনোমেথোডোলজি গুরুত্ব দেয় না। এথনোমেথোডোলজিক ওরিয়েন্টেশনের মধ্যে কিন্তু ব্যক্তি প্রাধান্য পায়, সমাজ বা স্ট্রাকচার না। তারপরে কি বলছে, এথনোমেথোডোলজিকে পড়ার একটি উপায় হলো এটিকে মানুষের ক্রিয়া, অনুশীলন এবং আচরণের অধ্যয়ন হিসেবে দেখা, যা সামাজিক কাঠামো গঠন করে। অর্থাৎ এথনোমেথোডোলজি কি করে দেখতে হবে, এথনোমেথোডোলজি একটা ব্যক্তির অ্যাসপেক্টে দেখো, ব্যক্তির ক্রিয়া, তার অনুশীলন, ব্যক্তি কিভাবে কাজটা করেছে, ব্যক্তি কিভাবে ঘটনাটা ঘটাচ্ছে, ব্যক্তি কিভাবে ভাবলো, চিন্তা করলো। সবসময় দেখো একটা ইন্ডিভিজুয়ালিস্টিক পারসেপশন এখানে প্রাধান্য পাচ্ছে, এই পারসেপশনটাকে আমাদের দেখতে হবে। তারপরে কি বলছে, ইথনোস বলতে সামাজিক, সাংস্কৃতিক, জাতিগত গোষ্ঠীর সদস্যদের বোঝায়। এটা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে ইথনো, মেথড আর লজিক, এই তিনটে জিনিসের একটা বড় সংযোগ কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে এথনোমেথোডোলজি আলোচনা প্রসঙ্গে আমরা কি কি জিনিস দেখব। প্রথমত এই কনসেপ্টটাকে ডেভেলপ করেছে স্টাডিজ ইন এথনোমেথোডোলজি গ্রন্থে হ্যারল্ড গারফিঙ্কেল। তাহলে কনসেপ্টটা কার দেওয়া, গারফিঙ্কেলের দেওয়া। হ্যারল্ড গারফিঙ্কেল দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে একটা ব্যক্তি যে মেথডে তার সমাজকে ব্যাখ্যা করে, সেই মেথডটাকে আমাদের বুঝতে হবে। সমাজকে স্টাডি করার ক্ষেত্রে ব্যক্তির পারসেপশন সেখানে খুব ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে হ্যারল্ড গারফিঙ্কেল আলোচনা প্রসঙ্গে আমরা আরো কতগুলো জিনিস দেখে নেব, যেমন হচ্ছে যে ইন্ডেক্সিবিলিটি, অ্যাকাউন্ট, ডকুমেন্টারি মেথড। দেখো এথনোমেথোডোলজি আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো জিনিসকে মাথায় রাখবো। ইন্ডেক্সটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো ঘটনা কোন সামাজিক প্রেক্ষাপটে ঘটছে, এই প্রেক্ষাপটটা খুব এসেনশিয়াল। তাহলে প্রেক্ষাপটটা যদি না বুঝি, সোশ্যাল সিচুয়েশন, সোশ্যাল অ্যাটমসফিয়ারকে যদি না বুঝি, তাহলে কিন্তু ঘটনাকে বোঝা সম্ভব। ধরো আজকে 18th জানুয়ারি, 18 জানুয়ারি কারোর কাছে রেজাল্ট বেরোনোর দিন হতে পারে, কারোর কাছে বুক ফেয়ার হতে পারে, কারোর কাছে বার্থডে হতে পারে, কারোর কাছে ম্যারেজ সেরিমনি হতে পারে, কারোর ধরো ফার্স্ট ডে অফ জব বা ফার্স্ট ডে অফ স্যালারি হতে পারে। তাহলে ওই ব্যক্তির কাছে ওই দিনটার কি প্রাসঙ্গিকতা রয়েছে,
এই প্রাসঙ্গিকতাটা তখনই বোঝা যাবে যখন আমরা ইন্ডেক্সটাকে দেখব। অর্থাৎ ইন্ডেক্স বাদ দিয়ে কিন্তু সোশ্যাল সিচুয়েশনস কে ডিফাইন করা কষ্টকর, বা ফ্যাক্ট কে ডিফাইন করা কষ্টকর। তাহলে এথনোমেথোলজিক্যাল ইনকোয়ারিতে আমরা কি পেলাম? ইন্ডেক্সিবিলিটি, অর্থাৎ কোন সামাজিক সোশ্যাল অ্যাটমসফিয়ারে বা পজিশনে ব্যক্তি কাজ সম্পন্ন করে, এটা বুঝতে হলে আমাকে সেই সোশ্যাল কনটেক্সটটাকে বুঝতে হবে, ইন্ডেক্সটাকে বুঝতে হবে। So index is more essential to study the social situations, social fact as well. তারপরে দেখো টপিক কি বলছে, তারপরে বলছে অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে এথনোমেথোলজিতে প্রত্যেকটা ব্যক্তির একটা সোশ্যাল পেরিফেরি ওরিয়েন্টেশন আছে। তাহলে পেরিফেরি ওরিয়েন্টেশন মানে কি? পেরিফেরি ওরিয়েন্টেশন মানে ধরো একটা টিচার আর স্টুডেন্টের কনভারসেশনস। টিচার ধরো স্টুডেন্টকে একটা কোশ্চেন করেছে, তো দেখো স্টুডেন্টটা টিচারে কখনো ক্লাসই করে না, কিন্তু ক্লাস দেখা হয়েছে। টিচার ধরো তাকে জানতে চাইছে প্রিভিয়াস টপিকগুলো কি, টপিকগুলো টেল মি, বলো আমাকে। সেই টপিকগুলোর ব্যাখ্যা শুরু করলো, লাস্ট প্রিভিয়াস যা পড়া হয়েছে বা যেগুলো পড়েছে সেগুলোর একটা বক্তব্য রাখার চেষ্টা করলো। অর্থাৎ সে টিচারের সাথে স্পেসিফিক অ্যাকাউন্টে ইনভলভ হয়ে পড়লো। এখানে অ্যাকাউন্ট মানে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা বার করে নেওয়া নয়, ঠিক আছে? অ্যাকাউন্ট মানে হচ্ছে যেটা ব্যক্তির একটা কনভারসেশনে একটা স্পেসিফিক স্ট্রাকচারাল এলিমেন্ট। অর্থাৎ সেই যে কনভারসেশনটা, সেই কনভারসেশনটা ট্রুলি একটা টিচার আর স্টুডেন্টের ওরিয়েন্টেড কনভারসেশনস, আ স্পেসিফিক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। ইন্ডেক্সিবিলিটিতে সাথে সাথে কিন্তু তিনি অ্যাকাউন্টে কথা বলছেন। ইন্ডেক্স যেমন আমরা ইম্পর্টেন্স দেব, আমরা অ্যাকাউন্টকে ইম্পর্টেন্স দেব। অর্থাৎ কোন ধরনের কনভারসেশনাল স্ট্রাকচার ওরিয়েন্টেশন চলছে, কি টপিক নিয়ে ডিসকাশন চলছে, কি শব্দের ব্যবহার সেখানে ঘটে চলেছে, এগুলো সব আমরা কোথায় পাবো? এগুলো সব আমরা পাবো ডিটেল ইন দা সেকশন অফ অ্যাকাউন্ট। তারপরে কি বলছে? থার্ড পয়েন্টটা তিনি বলছেন ডকুমেন্টারি মেথড। ডকুমেন্টারি মেথডে কি বলা হচ্ছে? ডকুমেন্টারি মেথডে ডকুমেন্টের একটা এসেনশিয়ালিটি কথা বলা হচ্ছে। অর্থাৎ ডকুমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্টারি মেথডে কিভাবে একটা ডকুমেন্ট একটা ইনফরমেশনকে কনভে করে, এই কনভে অফ ইনফরমেশন এটা কিন্তু এখানে খুব এসেনশিয়াল। অর্থাৎ আমরা এখানে দেখে নেব কিভাবে ডকুমেন্টস থ্রু কোনো ইনফরমেশনকে ব্যক্তির কাছে কনভে করা হয়, বা কোনো ইনফরমেশন কিভাবে ডকুমেন্টে কনভার্ট হয়ে যায়। তথ্যগুলো আমরা সব তথ্য ধরো আমরা সমাজ থেকে প্রাইমারি পাই না, কিছু তথ্য আমাদের কাছে সেকেন্ডারিও থাকে। তাহলে সেকেন্ডারি তথ্যের সোর্স হিসাবে কিন্তু ডকুমেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এই এথনোমেথোলজি আলোচনায় গারফিঙ্কেল কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কতগুলো সেকশনের মধ্যে দিয়ে এন্টায়ার চিত্রকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। পরবর্তীকালে আমরা এথনোমেথোলজি আলোচনা প্রসঙ্গে সুচ পাবো, সুচ ফেনোমেনোলজি নিয়েও বিস্তর বক্তব্য রেখে গেছেন। এথনোমেথোলজি কিন্তু সবসময় দেখো মাইক্রো স্কেল অফ স্টাডি। দুর্খেমে তোমরা আলোচনা পড়েছো, বা কোতের পজিটিভিজম পড়েছো, বা মার্কসের ধরো কনফ্লিক্ট হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম পড়েছো, সব কিন্তু ম্যাক্রো স্কেল অফ স্টাডি। কিন্তু এথনোমেথোলজি হচ্ছে মাইক্রো স্কেল অফ স্টাডি, ক্ষুদ্র বিষয় নিয়ে স্টাডি করে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রেক্ষাপট তার আলোচনার মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হচ্ছে। এই হচ্ছে ডকুমেন্টারি মেথড এবং কম্পারেটিভ মেথড অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সাথে এথনোমেথোলজির একটা ওভারঅল চিত্র। সুতরাং আজকে আমরা পড়লাম কি? আজকে আমরা পড়লাম যে স্পেসিফিক্যালি দুটো গুরুত্বপূর্ণ মেথড। পরে কোনো ক্লাসে আমরা অন্যান্য মেথডগুলো নিয়ে আলোচনা করব।